সুপ্রিয় দর্শক, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় কেমন হবে ঈদ, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য যারা উপস্থিত হয়েছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন মুস্তাফা জামান আব্বাসী, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত বিশেষজ্ঞ। রয়েছেন মামুনুর রশিদ, নাট্যকার, অভিনেতা ও নাট্য নির্দেশক। রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনায়। আমরা আসলে আগামীকাল ঈদ, সুতরাং আমরা ঈদের এই আগ মুহূর্তে দর্শকদের সাথে একটু আড্ডা দেব। আপনাদের কাছে জানতে চাইব কেমন ঈদ করবেন আপনারা আগামীকাল যে ঈদটা আসছে, এবং অতীতে কেমন ঈদ হয়েছিল আপনাদের, সেই স্মৃতিও যদি আমরা একটু শুনতে পারি খুব ভালো লাগবে। মুস্তাফা জামান আব্বাসী, আপনাকে দিয়ে শুরু করতে। যেহেতু আমার দিকে তাকিয়েছেন, কাজে আমি এটা সূত্রপাত করি, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যে ঈদ মানে আনন্দ, এই যে গত 10 দিন গেল আজকে নিয়ে, সেটা হলো তাদের কাছে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টাইম। যারা হজে গেছেন তারা এই কটা দিন শুধু ভেবেছেন আরাফাতের ময়দান নিয়ে। they have forgotten every other thing. আমরা কাগজে যেটা পড়ি সেটা তো আছি, সেখানে উপস্থিত আল্লাহর লক্ষ লক্ষ বান্দা, তারা সারাদিন শুধু আল্লাহর কাছে ক্রন্দনরত, উইপিং, তাদের পরিবারের জন্যে, যাদেরকে ফেলে এসেছেন তাদের জন্যে, আমাদের বাংলাদেশের যারা মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য তারা কান্নায় রত। এটা আমার প্রথম মনে হয়েছে। আর সেকেন্ড যে পয়েন্টটা অত্যন্ত সিগনিফিকেন্ট মনে হয়েছে এইবার ঈদের আগের দিন, সেটা হলো যে আমরা হয়তো ভাবি যে মুসলমানদের মধ্যে আসলে কোনো বিভেদ নেই, শিয়া শূন্য, এটা সামান্য বিভেদ, এমন কিছু না। কিন্তু কাগজ খুললেই, টেলিভিশন খুললে, রেডিও খুললে আজকে পৃথিবীতে যেটা বিভৎসরূপে দানা বেঁধে উঠেছে সেটা হচ্ছে মুসলমানদের বিভেদ। এবং তার মধ্যে ঘৃতে অগ্নি সংযোগ করেছেন আমাদের যিনি ইমাম, যার পেছনে নামাজ পড়ি। ভদ্রলোক আমি চিনি না, অন্ধ ভদ্রলোক খুব সম্ভব, তার পেছনে আমি বোধহয় কয়েকবার হজ করেছি, খুব চিৎকার করে কথা বলেন। তিনি বলছেন যে ইরানিয়ান আর মুসলমান নয়, তাহলে পৃথিবীর অর্ধেক মানুষই মুসলমানই নয়। যে এই যে বিভেদের একটা কথা এইবার ঈদে, হজ থাকতে থাকতে কিন্তু এখনো হজ সামনে, কাজে এর বাদানুবাদ হবে, যুদ্ধ হবে এবং মুসলমানদের ঐক্য হবে সুদূর পরাহত। বাংলাদেশ থেকে অনেক হাজি যেতে পারেনি, এটাও এবারকার একটা পয়েন্ট। তার টাকা পয়সা সবই দিয়েছে। তো আমরা যেখানে থাকি, যে এলাকায় থাকি, তা নিয়ে আমি একটা ছোট্ট বক্তব্য কাগজে বেরিয়েছি, সেটা যদি আমার সময় হয় 1 মিনিট। সেটা হলো যে গরুর 1/3 যদি আমি গরিবকে না দিই, তাহলে ওটা কোরবানিও হবে না, কিচ্ছু হবে না। ওটা না পশু কোরবানি না দেওয়াই ভালো। তাহলে কি করতে হবে আমি সাজেস্ট করেছি। আমি যে এলাকা ভিত্তিক বলেছি, অবশ্যই গুলশান 1-2, বাড়িধারা, বানানী, ডিওএইচএস যেখানে সাখাওয়াত সাহেব থাকেন, এরকম 4-5টা এলাকায় 10-12টা মসজিদ আছে। সেখানে যদি আমরা আমাদের, এবং 1000 গরু কোরবানি হবে এই এরিয়াতেই, অনলি দিস এরিয়া, এবং সেই গোশতগুলো 1/3 লোক পাবে কি না এটা আমার ওয়ারি। এবং যদি আমরা এই গোশতগুলো ওই দিনের মধ্যে, ধরেন 5টার মধ্যে, যদি ওখানে একটা ছোট বক্সে করে, ওখানে 2 কেজি থাকবে মিনিমাম, সবাই 1 গোশত পাবে। কারণ এটা তো দিচ্ছেন, না দিলে তো হবে না। এটা আমি, এবং স্বেচ্ছাসেবক কিন্তু অ্যাভেলেবেল। বাংলাদেশে স্বেচ্ছাসেবক নেই এটা আমি বিশ্বাস করি না। এই জন্য যে আমি 50 বছর রোটারির সঙ্গে ঘর করছি। আমি গভর্নর ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, ঢাকা রোটারি ক্লাবের সংগঠন করেছি। এই রোটারি এক ক্লাব আমি তৈরি করেছি। এখন 150টা রোটারি ক্লাব, বাংলাদেশে 300টা রোটারি ক্লাব রয়েছে, রোটারি এক ক্লাব।
তো আমার পয়েন্ট হলো যে যাতে আমাদের যাদের জন্য আমরা কোরবানি করছি, যাদের জন্য এতই আয়োজন, টেলিভিশনে গান বাজনা হইচই, আগের কাল এখনকার কাল, আমি এখনকার কাল আগের কাল নিয়ে কমসে কম 10-12 বার বক্তৃতা দিয়েছি। এটা এখন আরো বলতে পারবো, কিন্তু সেটা পরে সুযোগ গ্রহণ করব যখন অন্যের সময় হবে। তো আমি একটা কথা সেটা বলতে চাই, এটা হলো গরিবের ঈদ। আন্ডারলাইন দ্য ওয়ার্ড। গরিব খানিকটা স্বাচ্ছন্দ্য পেল কিনা, সারা জীবনে এক টুকরো গোস্ত খেলো কিনা, দেখা গেল যে আব্বাস সেবার বাসায় অনেক গোস্ত এসে গেছে, উনি নাকি টেলিভিশনে গান 50 বছর ধরে, উনি নাকি ভালো উপস্থাপক ইত্যাদি ইত্যাদি, তাই গোস্ত অনেকগুলো এসে গেছে। আচ্ছা, তো আমি এখানেই শেষ করছি যে গরু আমাদের দেশে যেহেতু 7টা কোরবানি হয়, গরু একমাত্র অ্যাভেলেবল, ছাগলের দাম বেশি। কিন্তু এই নিয়ে টেলিভিশনে অনেক সময় আমি যেগুলো দেখেছি আমার ভালো লাগেনি। সেটা কি, একটা হাস্যরস আনার প্রচেষ্টা। আশা করি আমার কথাতে আপনি মাইন্ড, আপনাকে বলিনি মোট, আপনার নাটকে এরকম ছিল না। এটা হাস্যরসের ব্যাপার না। 16 কোটি লোক, 15 কোটি লোকের মধ্যে তারা কোনোদিন জীবনে এক টুকরা গোশত খায়নি। তাদের জন্য একদিনের ব্যবস্থা এত বড় রাষ্ট্র করতে পারবো না। এবং বহুদিন ধরে আমি জানেন ভাইয়া যে আমি লেখালেখি করি, যখন দেখলে যে গান গেয়ে তো আর বেশি পয়সা পাবো না, কোনো টেলিভিশন থেকে আর ডাকে না বিশেষ গান গাওয়ার জন্য। অনেক সময় এগুলোতে ডাকে, সামান্য কিছু যাতায়াতের পয়সা ধরে দেয়। কিন্তু আমার কারণটা হলো যে এই ঈদটা হবে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের মমত্ববোধ। একটা গরিবের জন্য আমাদের জান কতখানি কাছে যেতে পারে, এই বোধটাকে জাগ্রত করার জন্যই এই 50 টিভি স্টেশন আমরা পারমিশন দিয়েছি। আমরাই দিয়েছি, স্টেট দিয়েছে, মানে আমি দিয়েছি, আপনি দিয়েছেন, কোনো ব্যক্তি দেয়নি। অনেক সময় বলা হয় যে উনি দিয়েছেন, না, আমরা সবাই মিলে দিয়েছি। যাতে ভ্রাতৃত্ব জাগ্রত হয়, প্রতিদিনের অনুষ্ঠানে, প্রতিদিনের গানে, ওই যে ওমন রমজানের ওই রোজার শেষে যে গানটা আমার বাবা গেয়েছিলেন আজ থেকে 75-80 বছর আগে, নজরুল লিখেছিলেন খসখস করে, 1 মিনিটও দেরি হয়নি গানটা লিখতে। এইটুকুই বক্তব্য। আর ঈদের গান, ঈদের সাহিত্য কোনো নতুন মাত্রায় আবির্ভূত হয়নি। ওই নজরুলের কবিতাই আমরা বারবার নিয়ে আসি, অর্থাৎ আমরা সেদিকে দৃষ্টিপাত করিনি। তো আজকের ঈদ যেটা হবে সেটা নতুন আশা নিয়ে, নতুন মানুষদের দিকে তাকিয়ে আছি, নতুন সাহিত্যিক, নতুন কবি, নতুন গায়ক, নতুন অভিনেতা, যারা বাংলাদেশের মানুষকে আরেকটু কাছে নিয়ে আসবে, বিশেষ করে যারা বঞ্চিত মানুষ। ধন্যবাদ আব্বাসী ভাই, পরে আবার আসবো আপনার কাছে। মামুন ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি একটু বলবেন কিভাবে ঈদ করবেন, বা ছোটবেলায় কিভাবে ঈদ করতেন, বিশেষ করে এই ঈদে নিশ্চয়ই আপনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। কি কি নাটক আমরা দেখতে পাবো সামগ্রিকভাবে যদি একটু বলেন। হ্যাঁ, ঈদ একটু আগে আব্বাসী ভাই যেটা বললেন তার সাথে আমি একমত, যে আমাদের ছোটবেলায় যে ঈদ হতো সেটা সত্যিকার অর্থেই একটা ভ্রাতৃত্ববোধের ঈদ। এত আড়ম্বর ছিল না, টেলিভিশন তো ছিলই না, হ্যাঁ, সারা গ্রামে হয়তো একটা রেডিও। তো যেটা হতো আর কি, যে কোরবানি হতো তখন, এবং এইগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করা হতো, যে কত ভাগ পাবে দরিদ্র মানুষ, কত ভাগ পাবে আত্মীয় স্বজন, কত ভাগ নিজেরা আমরা খেতে পারবো। এবং এগুলি আমি দেখেছি আমাদের ছোটবেলায়, এগুলো খুব মুখ্য বিষয় হয়ে উঠতো না। এটা একেবারে একটা আইন অনুযায়ী এই ভাগটাগুলো হতো। এবং ঈদের মধ্যে গ্রীষ্মকালে ঈদ হলে একরকম, মানে শীতকালে ঈদ হলে একরকম। তো ঈদের সময় নতুন জামা কাপড় পরা, এবং বিশেষ করে এই কোরবানির ঈদটা এই কোরবানিকে কেন্দ্র করেই আবর্তিত হতো আর কি। একেবারে যত দ্রুত সম্ভব কোরবানিটা হয়ে যেত, মাংস ভাগাভাগি হয়ে যার যার বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, এবং যারা দরিদ্র মানুষ তাদেরকে ভাগ করে দেওয়া হতো।
এইটাই, এবং ঈদের দিন, ঈদের কয়েকদিন ধরেই গরুর মাংস খাওয়া, এইটাই ছিল একটা মুখ্য বিষয়। এত আড়ম্বর ছিল না। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ঈদের মধ্যে কতগুলো বেশ করে কিছু দেশপ্রেম, গ্রাম প্রীতিটা প্রবল হয়ে উঠছে, যে কারণে প্রবল যানজট, 3 দিন ধরে রাস্তাঘাটে যানজট। এই যে আমার বাড়ি ঢাকা থেকে খুব কাছে, টাঙ্গাইল যেতে 7-8 ঘন্টা লেগে যায়। এবং আমরা যেহেতু আমার মা বেঁচে আছেন, আমরা প্রত্যেক ঈদেই চেষ্টা করি যে যাতে আমরা বাড়ি যেতে পারি। এবং মা একটা ছেলে মেয়েরা না গেলে সে নতুন কাপড় পরবে না, নানান রকম কান্নাকাটি শুরু হয়, সেই কারণে যেতেই হয়। কিন্তু এই যে প্রবল যানজট, তার মানে হচ্ছে আমি আমাদের পূর্বপুরুষদের কতগুলি ব্যাপারে ব্লেম করি। একটা ব্লেম করি আমি যে দেশ বিভাগ, কিরকম হুজুগের মধ্যে, রক্তারক্তির মধ্যে দেশ বিভাগ হয়ে গেল। আরেকটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে ভিশনারি কম ছিল। এই ঢাকা শহরটা 100 বছর পরে কি হবে, ইভেন 50 বছর পরে কি হবে, এটাও তারা ভাবতে পারেনি। যে কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি। যে এই যে রাস্তাঘাটগুলো কি অপ্রতুল। আবার দেখুন যে ঢাকার থেকে টাঙ্গাইল মানে কিছু অংশ 4 লেন হয়েছে, আবার দেখা যাচ্ছে এলাঙ্গা থেকে আর 4 লেন নেই। তাহলে কি হচ্ছে, 4 লেন করে গাড়িগুলো গিয়ে ওখানে গিয়ে কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে পড়ছে। তো এইরকম সারা দেশের জন্য যে একটা খুব সুদূর প্রসারী পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো হয়নি। কাজেই এখনকার এই ঈদের সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে বাড়ি ফেরা, বাড়িতে যাওয়া, সবচেয়ে বড় সংগ্রাম। আরেকটা হচ্ছে, এটা খুব খারাপও লাগে, কৃষক যখন যেটা লাভজনক মনে করে সেটাই কিন্তু করে। যেমন ধরুন একবার হলুদের খুব দাম বেড়ে গেল, সমস্ত কৃষক পরের বছর হলুদ বুনলো, এবং হলুদ বোনার পর দেখা গেল যে হলুদের দাম ভীষণ কমে গেছে। কাঁদতে কাঁদতে কৃষক বাড়ি ফিরল। পাটের দামের ব্যাপারও তাই হয়েছে। এখন হয়েছে যেটা গরু পালন, যে ঈদের সময় গরুর দাম বেড়ে যাবে। এবং এবার প্রচুর দেশি গরু, ইন্ডিয়া থেকে গরু আসেনি, এবার প্রচুর দেশি গরু দেখতে পাচ্ছি এসেছে, কিন্তু তার দাম পাচ্ছে না, এবং সত্যি দাম পাবে না, কারণ এখন বেচা কেনা কম, এবং কালকে থেকে হয়তো বিক্রি শুরু হবে, এবং বিক্রি শুরু হওয়ার পর দেখা যাবে যে কৃষক আবার সেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। আরেকটা হচ্ছে যে গত ঈদ তো আমাদের ভয়াবহ গেছে, হোলি আর্টিজান বেকারিতে যে ঘটনা ঘটলো, এত বিষণ্ণ ঈদ আমার জীবনে হয়নি কখনো। এই এতগুলো মৃতদেহ, ওখানে তাদের রক্ত তখনও পড়ে আছে, সেই সময় ইচ্ছা হলো। তারপর ধরুন যে এবার আবার বন্যা চারিদিকে, এটাও একটা বিষণ্ণতার জায়গা, যে এবার বন্যা হয়েছে, পাটুরিয়া ফেরিঘাটে শত শত হাজার হাজার গাড়ি আটকে আছে, এরা কখন বাড়িতে পৌঁছাবে। নদীর ভাঙন হচ্ছে চারদিকে। আজকে ছবি দেখলাম, ফুটেজই দেখলাম যে নদী ভাঙছে, তার পাশে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, আর কয়েক ফিট গেলেই মাইক্রোবাসটা পড়ে যাবে, এরকম অবস্থা। তো আমরা তো যাই হোক, আমরা এগুলোকে অতিক্রমও করি। আমাদের দেশে বন্যা, এই ঘূর্ণিঝড়, এ সমস্ত হচ্ছে, তার মধ্যেও শত শত মানুষ ঈদে শরিক হচ্ছে, কোরবানি হবে, সবই হবে, জীবন চলে যাবে। এবং তার মধ্যে ধরুন এখন যেটা হচ্ছে যে ঈদ মিডিয়াতে সবচেয়ে বেশি হয়, প্রত্যেক মিডিয়াতে, প্রত্যেক টেলিভিশন স্টেশনে প্রচুর নাটক। এবং দুঃখজনক যে গতবার আমি নাটকগুলি দেখার সুযোগ পেয়েছিলাম, যেহেতু ঘরেই আটকা থাকতে হয়েছিল, এবং সেগুলোর মান এত নিম্নমুখী বসে দেখা যায় না। আপনারা যারা নিউজ চ্যানেল চালান, আপনারা এক অর্থে বেজে গেছেন যে এই নাটকগুলো, এর মধ্যে কোনো অভিনয় নেই, কাহিনী নেই। হ্যাঁ, আমি খুব কম নাটক করি, এবারও কম নাটকই করেছি, সেগুলো হয়তো অন্যগুলোর চেয়ে একটু বেটার, যেহেতু আমার একটা চয়েস ছিল যে আমি করব না সব নাটকে। তারপরে চলচ্চিত্র, ঈদের ছবি রিলিজ হওয়াটা কিন্তু একটা খুব আনন্দের ব্যাপার ছিল। আমরা দেখেছি যেটা আমাদের, মানে আমরা যখন একেবারেই যুবক ছিলাম, তখন ঈদে কি ছবিটা রিলিজ হচ্ছে, মানুষ ঝাঁপিয়ে পড়তো ঈদের ছবি দেখার জন্য। এবারেও হয়তো হবে, 1 দিন 2 দিন হয়তো ভিড় হবে। গত ঈদে কিন্তু কিছু ছবি ভালো চলেছে, সেটা একটা সুসংবাদ। আর তাছাড়া ঈদে যেটা আরেকটা হতো, যেটা আমরা কেড়েই নিয়েছি বলতে হবে, যে
এই যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে নাটক হতো এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেটা এখন প্রায় নির্বাসিত। আর ওই যে উনি একটু আগে যেটা বললেন আব্বাসী ভাই, ওনার বাবা হারমোনিয়াম বাজিয়ে মিলাদ পড়তেন। ফজলুল হক সাহেবের এক মিটিংয়ে উনি হারমোনিয়াম বাজিয়ে মিলাদ পড়লেন। এখন এটা কল্পনা করতে পারেন আপনি? এখন এটা কল্পনা করতে পারেন যে হারমোনিয়াম বাজিয়ে আপনি মিলাদ পড়ছেন? পড়তে পারবেন না। কাজেই ধর্মের সঙ্গে তো একটা সংস্কৃতির একটা সম্পর্ক ছিল, সেটা ক্রমাগতভাবে কিন্তু দূরে সরে যাচ্ছে আমরা যারা, এবং সব জায়গায় খুব কম্পার্টমেন্ট হয়ে যাচ্ছে, যে যারা নাটক করবে নাটকই করবে, যারা গান গাইবে গান গাইবে, যারা ধর্মকর্ম করবে তারা ধর্মকর্ম করবে, এইরকম একটা পরিবেশ এসে গেছে। এবং সেই সমস্ত জায়গায় আমাদের যাদের বয়স 60 হয়ে গেছি, আমাদের কাছে ঈদটা নতুন কোনো আনন্দ বা নতুন কোনো একটা ভাবনা বা নতুন কিছু নিয়ে আসে না। এটা একটা গতানুগতিকতায় পর্যবসিত। এবং আপনি, আমি, আমরা এখানে যে 4 জন আছি, আমরা যা করি ঘরে বসে থেকে একটু বই পড়লাম, পত্রিকা পড়লাম, অথবা টেলিভিশন দেখলাম, এর মধ্যেই আমাদের সীমাবদ্ধতা। কিন্তু এই জনজীবনের সঙ্গে যে একটা ঈদের সম্পর্ক ছিল অতীতে, সেটা সম্ভবত আমার সাথে স্বীকার করবেন আপনারা যে সেটা প্রায় নির্বাসিত। সাগর ভাই, আপনার কাছে আসবো। সাগর ভাই, আপনাকে সাধারণত নির্বাচন হলে ডাকা হয় বা নিরাপত্তা ইস্যুতে আপনার ডাক পড়ে। আজকে একেবারে ভিন্ন ইস্যু, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আপনার ঈদের অভিজ্ঞতা শুনতে চাই, কি করবেন ঈদের সেটাও শুনতে চাই। সেগুলো নিয়ে যদি একটু বলেন। ব্যক্তিগতভাবে যা করব সেটা তো সুযোগ পেলে কিছু বলবোই, কিন্তু এই দুজন আমাদের দেশের অত্যন্ত প্রতিযশা কি বলবো সাহিত্য শিল্পকর্মের সাথে জড়িত। ওনারা যেভাবে বললেন হয়তো অত লুসিড, অত সুন্দর করে আমি বলতে পারবো না। আমি বর্তমান ঈদ এবং অতীত ঈদের কথা বলছি। আপনাকে একটা জিনিস কিন্তু ওনারা যেটা বললেন সে সবই সত্য, কিন্তু বিষয়টা আপনাকে দেখতে হবে যে আমরা কোথা থেকে কোথায় চলে আসছি। একটা বিরাট সামাজিক পরিবর্তন হয়েছে আমাদের দেশে। আমি বিশ্ব পরিমণ্ডলের কথা বাদই দিলাম। সামাজিক পরিবর্তনটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে কিন্তু যে বিবর্তনটা সমাজে হচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো খেয়াল করছি বা খেয়াল করি নাই। আজকে যে কথাটা উনি বললেন যে ঢাকা শহর থেকে লোকজন যেতে এখনো আটকে আছে। ওয়াই দে আর ইন ঢাকা? প্রথম কথা হচ্ছে ঢাকাতে এই লোকগুলো কেন? প্রান্তিক অঞ্চল থেকে তার মানে যারা এখান থেকে চলে গেছে তারা কিন্তু ঢাকার লোক নয়, যদি আমি ঠিকভাবে ধরে নিই। হয়তো কিছু ঢাকার লোক আছে, তারা চলে গেছে। আপনারা হয়তো পার্মানেন্ট ঢাকার লোক, যারা ঢাকার বাসিন্দা, তারা তো আর কোথাও যাবেন না আনলেস উনি বললেন ওনার মা জীবিত আছেন, সেজন্যই যাচ্ছে। তার মানে যে নগরায়নের যে একটা মানে খুব দ্রুত যে নগরায়ন হচ্ছে বাংলাদেশে হয়েছে, এবং সেই নগরায়নের মধ্যে একটা দুটি নগর, ঢাকা আর আপনার চিটাগং। আমার বাড়ি বরিশাল, আমরা বরিশাল টাউনের মধ্যে আমরা বড় হয়েছি। বরিশাল টাউনে যদি আপনি এখন না ঈদের পরে যান, জনশূন্য ইন এ সেন্স, কম্পারেটিভলি লোক কম, নেই কেউ। এক সময় ছিল, এখন নেই, সব এখন ঢাকায় আর না হয় চিটাগংয়ে। তো কাজে এই যে নগরায়ন যে হচ্ছে এবং আমাদের এই বড় শহরগুলোতে যেভাবে জনসংখ্যা বেড়েছে, এই জনসংখ্যা বাড়ার কারণে যেটা হয় যে ঈদের যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়ে বাড়ি যাব। আর এখানে যারা থাকে, এখন আমি বর্তমান প্রেক্ষাপটে বলছি, এখানে যারা থাকছেন তাদেরও একটা ঈদ মানে একটা মোটামুটি একটা গতানুগতিক ভাব চলে আসছে। কারণ ইভেন আমরা যখন যুবক ছিলাম, ছোট ছিলাম, আমার মনে আছে মায়ের কাছ থেকে কোনো রকম ঈদের জন্য পয়সা জমাতাম যে ঈদ আসবে, ঈদ আসলে কি করব, নিজে হয়তো একটা কাপড় কিনবো আর বাকি পয়সা সিনেমা দেখবো। অ্যাকচুয়ালি তাই ছিল, ছবি দেখবো ঈদের দিনে। কারণ আর তো বাড়িতে তো মা বাবা যা করছে, পাকশাক করছে, দ্যাটস অল রাইট। বাকি কি করবো, বন্ধু বান্ধব নিয়ে গো অ্যান্ড সি এ মুভি, ছবি দেখলাম। সেটা ইংলিশ ছবি হতে পারে, বাংলা ছবি হতে পারে, তৎকালীন উর্দু ছবি হতে পারে, বাট দ্যাট ওয়াজ ইয়ার। তার মানে আমি সারা কয়েক মাস ধরে এই স্কুল কলেজ থেকে যে পয়সাটা যেটা পেতাম, সেখান থেকে 1 পয়সা 2 পয়সা করে জমিয়েছে। এখন কিন্তু সেটা নেই, সেই অন্তত নগরের মধ্যে আমি সেটা দেখছি না।
গ্রামগঞ্জে যে 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 আপনার আন্তরিকতা ছিল ঈদে সেটাও কিন্তু চলে গেছে। এখন শহর থেকে লোকে যাচ্ছে, সেখানে একটা প্রদর্শনীর বিষয় চলে আসছে। আপনি চিন্তা করতে পারেন যে আপনি চিন্তা করেন বা আমরা তিনজনে চিন্তা করি যে ঈদ আসার আগে আমরা কাপড় কিনতাম, আমরা অত বাবা মা একটা কাপড় কিনতাম, আমরা কখনো কম্পিটিটিভ কাপড় কিনি নেই। যার সে ওইটা পরছে তো আমি কেন এটা পরব না, নতুন কাপড়, এটা হয়তো পাঞ্জাবি হতে পারে, হয়তো শার্ট হতে পারে। এখন আপনি দেখেন যে পুরো ঈদ ফেস্টিভ্যাল হ্যাজ বিকাম একটা বাণিজ্য হয়ে গেছে, টোটাল মার্কেট ইকোনমি, টোটাল মার্কেট ইকোনমি, কম্পিটিটিভ, অ্যাবসলিউটলি কম্পিটিটিভ। একটা লেহেঙ্গার দাম হলো 1.5 লক্ষ টাকা, ওটা কিনছে, ওটা আবার দেখাচ্ছে, ওটা শো করছে। আপনি দেখেন গরু বা পশু কোরবানির যে, আমরা যদি সেটা বলে যে কোরবানির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাই হারাই গেছে। এখন গরু কিনে এটার পিছনে প্রসেসন নিয়ে যাওয়া হচ্ছে, আর পেপারে আসতেছে 10 লক্ষ টাকা দিয়ে উনি গরু কিনেছে বা 8 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, 20 লক্ষ টাকা একটা গরু বিক্রি হয়েছে, 20 লক্ষ টাকা একটা গরু বিক্রি হয়েছে। তো এখন তো এটাকে আপনি কি বলবেন? হোয়াট উড ইউ সে দিস থিং? এটা তো এখন হচ্ছে যে ফেস্টিভিটি যেটা একটা হচ্ছে ধর্মীয় তাই একটা বিষয়, আর একটা হচ্ছে সামাজিক বিষয়। আমরা সামাজিক বিষয়টাও হারিয়ে ফেলছি, ধর্মীয় বিষয়টাও হারিয়ে ফেলছি। কারণ আপনি যদি কোরবানি 20 লাখ টাকা দিয়ে আবার দেখাতে নিয়ে যান, সেটা ছবি ওঠান, তারপর আবার তার গলায় মালা দেন, এটা তো আপনার মানে যদি আপনি ধর্মীয় অনুশাসন বলেন তা তো হচ্ছে না, এটা হচ্ছে না। তো ঈদের এখন একটা, আমি যদি যেটা বলি, মডার্নাইজেশন হয়ে গেছে, হচ্ছেই, মানে প্রত্যেক সব ধর্মেই তো আছে। আপনি হিন্দু ধর্মে যখন দুর্গা পূজা আসে সেটারও একটা মডার্নাইজেশন হয়েছে, ক্রিসমাসের তো অনেক আগের থেকেই মডার্নাইজেশন হয়ে আছে। তো এখন যেটা আপনি যেটা বললেন যে মৌলিক যেটা যদি চিন্তা করি, তো হয়তো আজকের জেনারেশন বলে ওই এরকম কথা আমরা অনেকের মুখে শুনছি, আগে ভালো ছিল, এখন ভালো খারাপের বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনার যে পুরো জিনিসটা যে পরিবর্তন হয়েছে। মামুন ভাই যেটা বললেন যে এতগুলো টেলিভিশন হয়েছে, আমি কোনো নাটক দেখতে পারি না, নাটকও দেখতে পারি না, কোনো ছবিও দেখতে পারি না, এত অ্যাডভার্টাইজমেন্ট। মানে উনি 2টা সংলাপ বললেন, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট 10 মিনিট। এটা যদি আপনার হয়, মানে তার মানে এটাও একটা কমার্শিয়ালাইজেশন। হ্যাঁ, এই কমার্শিয়ালাইজেশনের কারণে যেটা উনি বললেন যে ভালো নাটক হচ্ছে না, কিছু হচ্ছে না, এভরিথিং ইউ আর লুকিং অ্যাট কমার্শিয়াল। এটাকে আপনি সাহিত্য দেখছেন না, এটা এখানে আপনি ধর্মীয় বিষয় দেখছেন না, এখানে আপনি যে ধরনের সামাজিকতা ছিল সেটাও দেখছেন না। তো কাজেই এই হয়তো আগামীতে আরো ক্যাপসুল ঈদ হবে অথবা ডিজিটাল ঈদ হবে। মজার কথা হলো যে এখন আপনি কসাই চান ডিজিটালি যোগাযোগ করতে পারেন, গরু চান ডিজিটালি যোগাযোগ করতে পারেন। আমাকে আজকে একজন বললো যে আপনি গরু ওরাই জবাই করে দেবে, ওরাই কুটে দেবে, ওরাই সব কিছু করে দেবে, নিয়ে আসেন। আই স মাই ফাদার, আমার নিজের ফাদারকে নিজে জবাই করতে এবং নিজে উনি করতেন, বলবো যে এটাতে সুন্নত, এটাতে সওয়াব আছে। এখন তার ওটা করি না আমরা। এখন কোনো রকম ভাই ওখান থেকে ফলানা কোম্পানিকে দিয়ে দাও, ওই কোম্পানি কুটে মুটে সাথে নিয়ে আসবে, এত কিছু দরকার কি? তো এই আমরা এখন যেটা বললাম যে আপনার যে আন্তরিক যে একটা বিষয়টা ছিল সেটা কিন্তু এখন আর নাই, সেটা অ্যাকচুয়ালি নাই। আপনি তো কোরবানি ঈদের কথা বলছেন, এবং রোজার ঈদেও যেটা দেখা গেছে, রোজার ঈদে আপনি দেখেন পুরা ঢাকা শহর, অন্যান্য শহরে আপনার টেলিভিশনে খালি দেখায় এই জিনিস নতুন আসছে, বাজারে এত লোক, এই দাম এত হয়েছে। আর রোজা আসার আগে শবে বরাতের রাত থেকে মার্কেটিং শুরু এখানে। সো দ্যাট কম্পিটিটিভনেস, আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন, আমি সেভাবে দেখি। বাকি তো ধরুন বিশ্বায়নের যুগে এখন অনেক জিনিসই হয়তো আমরা বন্ধ করতে পারবো না, বাট দেন বাংলাদেশে যে ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু খুব ফাস্ট ট্রান্সফরমেশন, খুব ফাস্ট ট্রান্সফরমেশন। এইটা আমার কাছে খুব ভয়াবহ লাগে যে ভেরি বাংলাদেশে ফাস্ট স্বাধীনতার পরে যে মানে সোশ্যাল ট্রান্সফরমেশন, এবং আপনি যে নগরায়নের কথা বললেন, যে ঢাকার অপরিকল্পিত নগরায়ন, পরিকল্পিত নগরায়ন শুধু নয়, আপনার যেটা হয়েছে যে এই যে মানুষগুলো বাড়ি যাচ্ছে, আপনি প্রশ্ন করলেন যে হোয়াই দে আর ইন ঢাকা, মানে ঢাকার মধ্যে আসলে আর একটা গ্রাম বসবাস করে, বিশাল একটা গ্রাম বসবাস। আমি জানি হোয়াই দে আর ইন ঢাকা ইকোনমি না, ঠিক আছে, এটা হচ্ছে ঢাকার মধ্যে আমাদের একটা বড় গ্রাম বসবাস করে, এবং সেই গ্রামের মানুষগুলো গ্রামেই যাচ্ছে, কিন্তু থাকে কিন্তু তারা ঢাকায়। না, মানে আমরা যদি যেটা বলতে চাচ্ছেন, আমরা যদি শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে অন্যান্য শহরগুলোকে, যেমন বরিশালে ওয়াই নট, যে পোর্ট অথরিটি কেন বরিশালে হবে না, বা
তাই না? অনেক কিছু আমরা বরিশালে নিয়ে যেতে পারতাম, অনেক কিছু খুলনায় নিয়ে যেতে পারতাম, চিটাগাং নিয়ে যেতে পারতাম। তাহলে যে ব্যাংক, প্রাইভেট ব্যাংকগুলো একসময় ছিল কিন্তু এই প্রাইভেট ব্যাংকগুলো হেডকোয়ার্টার এখানে থাকবে এমন কোনো কথা কাস্টম নেই। হাউস ছিল চিটাগাং, তারপর তোমার নেভির হেডকোয়ার্টার ছিল চিটাগাং, এখন তো সব এখানে, সব এখানে। এখন তো সব ঢাকায়। শুধু ঢাকায় না ছিল না, এখন আরো আসতেছে, আরো আসছে। বাইরের থেকে সবগুলো উঠে এখানে ঢাকা চলে আসছে। তো আমরা আবার একটু স্কুলের কথা ভাবছে, হ্যাঁ ছেলে মেয়েদের স্কুল কলেজ লেখাপড়া। এটা আমি পরে আবার আসলে আপনি বলবো আর কি, যে why না, সেগুলো স্কুল কলেজে তো ভালো স্কুল কলেজ ঢাকার বাইরেও ওখানেও গড়ে আছে, উঠতে পারে। হ্যাঁ। তো আব্বাসী ভাই আপনার কাছে আবার আসবো, একটু যদি আপনি পুরোনো দিনের ঈদের স্মৃতিচারণ করেন। এবং একটা জিনিস আমরা বলছি যে ঈদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন অন্যভাবে ঈদ হচ্ছে, এবং মূল যে স্পিরিট, সেই স্পিরিটটায় আমরা আর নাই, সেটাই মূল কথা আর কি। আমি প্রথমে সেটি বলার জন্য চেষ্টা করেছিলাম যে 20-25 লাখ লাখ তো আরাফাতে রয়েছে, তারা আমাদেরই ভাই বোন, তারা ওখানে আছে, তারা কিন্তু একটা প্রার্থনা নিয়ে জিতে আছে। আর যদি পুরোনো দিনের কথা বলতে বলেন, সেটা আপনাকে জিজ্ঞাসা ছিল যে আপনারা যখন ছোট ছিলেন তখন কিভাবে ঈদগুলো কিভাবে আর কাটাতেন। সত্যি কথা বলতে কি, আমরা কুচবিহারের ছেলে, কুচবিহারে গরুর গোস্ত কাটা নিষেধ। যদি কেউ গরুর গোস্ত গরু কাটে তাহলে তার 50 টাকা ফাইন হবে। এবং রাজার এমন নিয়ম ছিল, আপনারা শুনে খুব মজা পাবেন, আপনি নাটকে দিতে পারেন, যে গরু কাটবে তার 50 টাকা ফাইন। তখনকার দিনে 50 টাকা কম নেই। হিউজ মানি। এবং যে এই খবরটা পৌঁছাবে রাজার কাছে তারও 50 টাকা ফাইন হবে। তার মানে এটা হতে হবে গোপনে, চুপি চুপি, যাতে গরুগ্রস্ত খবরটা অন্যেরা আবার গিয়ে না পায়, ওই গন্ধটা তারা না পায়। 1, 2, হিন্দু মুসলমানের যে সদ্ভাব, যেটা আমরা কুচবিহারে দেখেছি, সেটা আমি আর কোথাও খুঁজে পাইনি। এই জন্য বলছি যে 50-50 ছিল, 50 ভাগ ছিল মুসলমান আর 50 ভাগ ছিল হিন্দু অ্যান্ড শিডিউল কাস্ট, যারা মানে ব্রাহ্মণের চেয়ে পরে, যারা অনেক পরে। হ্যাঁ, তো তারা আবার মুসলমানদের সঙ্গে ওদের খাতির ছিল বেশি, কারণ ওরা আবার আমাদের বাসায় এসে খেত। কিন্তু যারা বড় বড় হিন্দু, ওটাকে বলতে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ, হ্যাঁ, তারা আমাদের বাসায় খেত না, অথবা জলস্পর্শ করা, যে কারণে আমাদের বিভেদ। তো আমি মজার কথা শুধু এইটুকু বলি যে আব্বাসউদ্দিন যেহেতু কুচবিহারে একজন এমন একটা নাম যে তাকে সবাই একবার দেখার জন্য পাগল, সকাল থেকে হিন্দু মেয়ে ছেলে তারা সবাই বাবাকে দেখতে আসত, এটা আমার খুব মনে আছে। এবং আমার মা ওই বিশেষ করে রমজানের সময় আর কি সেমই রান্না করতেন। সেই সেমইয়ের স্বাদ আমি এখনো খুঁজছি। ধরা যাক উনি আমাকে বললেন যে আব্বাসী ভাই, কালকে আপনাকে দাওয়াত দিচ্ছি, এই একটু আসেন, তখন ওকে আমি খোঁজ করব ওই রকম সেমই কি রাঁধতে পারে কিনা, ওই স্বাদটা মুখে লেগে আছে। আর একটা হচ্ছে কি, যেটা শুনে আপনারা খুব মজা পাবেন, যেটা সাখাওয়াত সাহেব বোধহয় একটু আপনি মেনশন করেছেন, যে এই উপলক্ষে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই একটা ঈদ রিউনিয়ন করত, এবং সেখানে প্রধান অতিথি হচ্ছে রাজা স্বয়ং। রাজা ইজ দি চিফ গেস্ট, কাজে সব হিন্দুরা সেখানে পার্টিসিপেট করছে, মুসলমানরা পার্টিসিপেট করছে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা এই মুহূর্তে মনে হলো, যেটা আমার বড় ভাই জাস্টিস মুস্তফা কামাল তার একটি ইন্টারভিউতে বলেছিলেন, সেখান থেকে তাকে কোট করছি। সেটা কি, বিরাট পুলিশ গ্রাউন্ড, সেখানে মুসলমানদের জামাত হচ্ছে, এটা হিন্দুদের কাছে আশা করা যায় খুব ভালো লাগতো। তারা বলতে যে আমাদের পাশে একটা জায়গাতে ওদেরকে পেয়ে যাচ্ছে। এবং যখন জামাত শেষ হতো, তখন যারা কুচবিহারের যারা বড় বড় যারা হিন্দু, ওই ব্রাহ্মণ যারা, তারাই বলেন চক্রবর্তী, চ্যাটার্জি ইত্যাদি, ব্যানার্জি, ওরা দাঁড়িয়ে থাকতো মুসলমানদের সঙ্গে কোলাকুলি করার জন্য। এটা আর কোথাও আমি কলকাতায় পাইনি, গড়ের মাঠে পাইনি। গড়ের মাঠে অবশ্যই রাজনীতিক যারা তারা ছিল, যারা রেড রোড, হ্যাঁ,
কলকাতা রেড রোডে। রেড রোডে তারা আসতেন। কিন্তু কুচবিহারের কথাটা আমি, যেহেতু আমার ছোটবেলার কথা জিজ্ঞেস করেছেন, এবং ওরা হিন্দু যারা, তারা কিন্তু ওই সময় খাওয়ার জন্যে রোজার ঈদে মুসলমানদের বাসায় যেতই, কারণ ওই খাবার তো অন্য কোথাও পাবে না। আর যারা হিন্দুদের মধ্যে কি বলবো, এটাকে প্রগ্রেসিভ বলবো না, প্রগতিবাদী না, যেটা সাহসিক নাকি খাদ্যরসিক, তারা আবার ওই গন্ধ, তারা কিছুটা স্বাদ, গরুর গোস্ত স্বাদও কিছুটা চেষ্টা করত। এই কদিন আগে, 4-5 দিন আগে আমার এরকম একটা আছে, তাতে পৃথিবীর সব খবর এসে হাজির হয়। সেখানে বলা হয়েছে যে আমাদের পাশের বাড়ির একজন মুখ্যমন্ত্রী, তার নামটা আর বলছি না, তিনি বলছেন যে আমি ওই জিনিসটি খাই, এবং আমার ধর্মে, আমি যে ধর্মে বিলং করি, সেই ধর্মে কোথাও লেখা নাই যে ওই জিনিসটি খাওয়া যাবে না, কাজেই আমি ওটা খাবো। এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু তারপরে একটা কথা বলেছেন, যেটা আমি খুব নোট করেছি এবং আমার একটা কলামে সেটা লিখে দিয়েছি। সেটা হলো এই যে উনি বলেছেন যে ওদের এই জিনিসটি খাওয়ার অধিকার আছে, জাস্ট বিকজ দে বিলং টু দি অ্যানাদার কমিউনিটি, ওরা এটা খেতে পারবে না, তা হতে পারবে না, আমি এইটা বিশ্বাস করি। উনি সেটা বলেছেন। তো এইটুকুই ছোটবেলার কথা মনে আছে। আর গানের প্রসঙ্গ তো বললেনি, যে এমন সমস্ত গান বাবার মুখে শুনেছি, রাহে লিল্লাহ, কোরবানির ঈদ, নজরুল, এক একটা কোরবানির ঈদের উপর এক একটা গজল। একটা গানের কিছু দুইটা লাইন, রাহে লিল্লাহ কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শহীদ, ঈদ মুবারক হো, ঈদ মুবারক, ঈদ মুবারক। গলা কেমন আছে? ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক হো। ধন্যবাদ, ধন্যবাদ মামুন ভাই। একটা প্রবণতা, আপনি গ্রামে যাওয়ার কথা বলছিলেন, আরেকটা প্রবণতা কিন্তু আমরা এখন দেখছি, এটা ইদানিং দিন দিন বাড়ছে, সেটা হচ্ছে মানুষ বেড়াতে যাচ্ছে ঈদে, দেশে এবং দেশের বাইরে, সপরিবারে, বন্ধু বান্ধব নিয়ে। এটা ভালো, এটাকে আমি খুবই ভালো প্রবণতা মনে করি। কারণ হচ্ছে বাংলাদেশে এটা খুবই, ধরুন কতদিন হবে, বছর 5-6 হলো শুরু হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভ্রমণ বিলাসী না, সে তার এলাকার মধ্যে থাকতেই সন্তুষ্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাইগ্রেশন যেমন একটা নতুন ফেনোমেনা আমাদের, এটা স্বাধীনতার সুফল বলবো আমি, যে সারা বিশ্বে আজকে বাংলাদেশের মানুষ খুঁজে পাবেন, যেখানেই যান সেখানেই খুঁজে পাবেন। এমনকি যে দেশের নাম আমরা শুনিনি সেখানেও 2টা বাঙালি চলে গেছে। আগে আমরা নোয়াখালীর লোকদের নিয়ে খুব ঠাট্টা মস্করা করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের মানুষই খুব একটা মাইগ্রেন্ট মেন্টালিটির, হয়েছে, যে যারা অভাবে পড়ে যাচ্ছে, দেশে বিদেশে গেলে টাকা আছে। আরেকটা হচ্ছে ওই যে উচ্চবিত্ত যারা, তাদের ছেলে মেয়েরা, তারা এই দেশটা আর ভাল লাগছে না, বাকি জীবনটা আমেরিকায় কাটাই। বিশেষ করে যারা বড় বড় চাকরি করতেন আমাদের দেশে, দেখবেন যে প্রত্যেকেরই আমেরিকা, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে একটা থাকার ব্যবস্থাও আছে, তারা যাচ্ছে। কিন্তু এইখানে যে এই যে ছুটিগুলো, বিশেষ করে এই 2টি ছুটিতে আমরা তো দেখি যে কক্সবাজারে তিল ধারণের জায়গা থাকে না, এবং এইকে কেন্দ্র করে ওখানে যে পর্যটন ইন্ডাস্ট্রি, যেটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এটাও গড়ে উঠছে একদিক থেকে। আরেক দিক থেকে হচ্ছে যে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নিতে যাচ্ছে, রাঙামাটি, বান্দরবন, এই সমস্ত একটা হিসাব বলছে যে বিদেশেও একটা হিসাব বলছে যে এই ঈদে দেশের ভেতরে 10 লাখ পর্যটক বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, আর দেশের বাইরে যাবেন 1.5 লাখ মানুষ। 1.5 লাখ, হ্যাঁ, দেশের বাইরে যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে না প্লেনে, এটা তো দেখছি। এটাও ভালো যে ছুটিটাকে উপভোগ করছে তারা, এবং এই যে জীবনকে যাপন করা, জীবনকে খুব সুস্থভাবে যাপন করার যে ইয়েটা, মানে উদ্দেশ্যগুলো, এগুলো আমি মনে করি যে যেহেতু 2 ঈদেই বড় ছুটি পাওয়া যায়, এগুলো যদি ওইসব কারণে ব্যয় হয়,
তাহলে নিরাপত্তার দিক থেকেও বোধহয় ভালো। না, আর মানুষের মানে মানুষ যদি বাংলাদেশের বিনোদন, তার মধ্যে যদি বিনোদন খুঁজে পায় পাক। আর বাংলাদেশের মানুষের যে আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে সেটাও একটা লক্ষণ। আমি সাক্ষাৎ ভাই আপনার কাছে আসবো একটু নিরাপত্তার বিষয়ে। না বললেই নয়। নিরাপত্তা, নিরাপত্তার একটা উদ্বেগ মানুষের এখনো যে পুরোপুরি কেটে গেছে তা না। যদি আমরা জানি গত ঈদের আগের যে কিছু ঘটনা ঘটলো, তারপর কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সাফল্য আছে। তারা সাফল্যের সাথে বেশ কিছু দুর্বৃত্তকে আটক করতে পেরেছে, কয়েকজনকে হত্যা করতে পেরেছে। তাতে কিছুটা হয়তো স্বস্তি এসছে, তারপরও কিন্তু একটা নিরাপত্তার অভাব আছে, বিশেষ করে ঈদে যখন মানুষ বাইরে যাচ্ছে, ঘর বাড়ি খালি থাকছে। আপনি সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে কি দেখো, বলবেন? আপনি নিরাপত্তা এখন দুই ধরনের কথা কিন্তু আপনি নিয়ে আসছেন। একটা হচ্ছে ঘর বাড়ি খালি আছে, এটা হলো এক ধরনের সামাজিক নিরাপত্তা, যেটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, যেটা অহরহ বা আবহমান কাল থেকে হয়ে আসে, সবসময় হয়। আরেকটা যেটা আপনি বলছেন, যেটা বিশ্বব্যাপী যেটা এখন যেটা হচ্ছে এখানে, অফকোর্স ওই ঈদে, সেই ঈদে হঠাৎ করে শোলাকিরের যে আক্রমণটা হলো, এটা একটু মানুষকে আতঙ্কিত করেছে, কিন্তু সার্বিকভাবে যে মানুষকে খুব এফেক্ট করেছে এটা না। কারণ হচ্ছে এই যে এক তো হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি যেটাই হোক, রিঅ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ হোক, তারা যথেষ্ট চেষ্টা করছে এটাকে নিবৃত করতে। এই সাধারণ মানুষকে এটা কিন্তু এখন টাচ করছে না। সাধারণ অর্ডিনারি মানুষকে কিন্তু তাদের ভিতরে এই আতঙ্কটা নেই, বিকজ দে আর নট বিং টার্গেটেড। যেই স্থাপনাগুলো, যে লোকগুলো টার্গেটেড হয়েছে বা যাদেরকে টার্গেটেড হওয়ার সম্ভাবনা আছে মনে করা হয়, তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক আছে। এবং এই ঈদকে কেন্দ্র করে যে একটা বড় আতঙ্ক হবে সেটা আমি মনে করি না। আর দ্বিতীয় জিনিস যেটা বলতে চাচ্ছি, যে প্রসঙ্গটা আপনি টানলেন, আমরা এখন যে ফেজে আছি, এই ফেজটা একটা সাময়িক ফেজ। একটা হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর মতো চলার মতো বাংলাদেশের পরিস্থিতি নেই। বাংলাদেশে এই গ্রোথের পরিস্থিতি কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন হয় না। এখানে এই ধরনের অ্যাক্টিভিটি যেটা আফগানিস্তান, সিরিয়া বা অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিতে হচ্ছে, এইখানে বাংলাদেশের সেই কজগুলো অ্যাবসেন্ট। এখানে যেই কারণে হচ্ছে সেটা হচ্ছে একটা বহির্বিশ্বের একটা প্রভাব, এবং একটা সবসময় আপনি দেখবেন যে সমাজে একটা উগ্র চিন্তা ভাবনা সবাই থাকে, আইদার ইট ইজ লেফট অর ইট ইজ এক্সট্রিম রাইট। একসময় লেফটে আমরা দেখতাম আন্ডারগ্রাউন্ডে এই ধরনের অ্যাক্টিভিটি, এখন এক্সট্রিম রাইটে আমরা এই অ্যাক্টিভিটিটা দেখছি। এটার সাথে হয়তো যদি আমি বলি যে লেফটে আন্ডারগ্রাউন্ডে যারা করেছে তারা তো কোনো বাংলাদেশি বা অন্য তত্ত্ব নিয়ে, বাইরের তত্ত্ব নিয়ে করেছে, আইদার মাওপন্থী হোক বা চারু মজুমদারপন্থী হোক, একটা তাত্ত্বিক বিষয় নিয়ে করেছে। এটাও এক্স্যাক্টলি তাই। তো এইগুলো হয় কি, এগুলো ট্রানজিশন পিরিয়ড, এগুলো হয়, কিন্তু ক্ষয়ক্ষতি করে যায় অনেক। আপনি এই ধরনের সন্ত্রাস করে আজ পর্যন্ত কোনো রাষ্ট্র দখল করতে পারেনি। আমি আইএস এর কথা বাদ দিলাম, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কাজে একটা বিষয়। আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি যে বাংলাদেশের এই জিনিসটা যেটা আমরা এখন একটু আলোচনা বা চিন্তা ভাবনা করছি, দ্য রিজন ইজ দিস হ্যাজ কাম ইনটু মিডল ক্লাস। যেহেতু মিডল ক্লাস এখন এফেক্টেড হয়েছে, তাদের ছেলে পেলে এফেক্টেড হয়েছে, যেই জন্য আমরা বেশি আলোচনা, বেশি উদ্বেগ হয়ে গেছে। কিন্তু যখন গরিব ক্লাসের ছিল, মাদ্রাসা ছিল, তখন আমরা এত উদ্বেগ হয়নি। ধন্যবাদ। আমি একদম শেষ করছি। আতঙ্কিত না, আমাদের উদ্বেগ ডেফিনেটলি আছে। বিস্তৃতি হচ্ছে, দ্যাট ইজ ট্রু, বাট ইট হ্যাজ টু বি ট্যাকেলড উইথ এভরিথিং, শুধু ল এনফোর্সিং দিয়ে নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আমরা আশা করব আমরা একটা চমৎকার ঈদ কাটাবো আগামীকাল এবং নিরাপদে থাকবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।